সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নতুন সময়সূচি অনুযায়ী আমরা 7:30টার সময় সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের তৃতীয় দিন। আমন্ত্রণ জানিয়েছি মেহেরপুরের সাংবাদিক, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি এবং মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানাকে। আজকে আলোচনা করব মাসুদ রানার সাথে। মাসুদ রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমি কয়েকটি পত্রিকার কয়েকটি খবর পড়ে আমি আলোচনায় যাব। মেহেরপুর প্রতিদিন আছে আমার হাতে। বিভিন্ন স্থানে যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, মেহেরপুরে বিভক্ত যুবলীগের পৃথক প্রোগ্রাম, একে অপরের কাদা ছোড়াছুড়ি। এটি মেহেরপুর প্রতিদিনের প্রধান খবর। দ্বিতীয় খবরটি হচ্ছে পদ্মা সেতু 37তম স্প্যান বসছে আজ ভয়াল 12ই নভেম্বর, উপকূলবাসীর কান্না ঝরানো সেই দিন। ঝিনাইদহে নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের সমাপ্তি, মেহেরপুরে আদালতের কর্মচারীদের স্মারকলিপি প্রদান, করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ধানের বীজ বিতরণ। বাংলাদেশি 9 জেলেকে নিয়ে গেল বিজিবি। এএসপি আনিসুল করিম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন, জীবননগরে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা। আমার হাতে আছে মাথা ভাঙার প্রধান সংবাদটি করেছে বেতন ফির চাপে অভিভাবকরা, শীঘ্রই আসছে সরকারি নির্দেশনা। শিক্ষার্থীদের শিখন ফল মূল্যায়নে অ্যাসাইনমেন্ট গ্রহণের জন্য কোনো ফি নেওয়া যাবে না। চুয়াডাঙ্গায় মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা অব্যাহত। করোনার সংক্রমণ এড়াতে প্রত্যেকের মাস্ক পরার আহ্বান। চুয়াডাঙ্গায় দৌলতদিয়ারে যুবককে কুপিয়ে জখম, ঝিনাইদহে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ। সরকারের বিদায় ঘণ্টার মাধ্যমে খোকাকে সম্মান জানানো হবে দুদু। করোনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই বেড়েছে। বর্তমান ও সাবেক 22 এমপির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। কোটচাঁদপুরে হিজড়া ভাইস চেয়ারম্যান পিঙ্কি সহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা। চুয়াডাঙ্গায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। তৃতীয় লিঙ্গের মানুষের প্রশিক্ষণের টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ। মেহেরপুর সমাজসেবা কার্যালয় উপপরিচালকের নানা দুর্নীতি। জীবননগর হাসাদহ বাজারে অসমাপ্ত ড্রেনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন। চুয়াডাঙ্গা মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। যুবলীগ সাধারণ মানুষের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এটি ছিল মাথা ভাঙার খবর। আমার হাতে আছে পশ্চিমাঞ্চল, থামছে না অপচিকিৎসা। ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা। চুয়াডাঙ্গাতে গড়ে তোলা হবে দেশের অন্যতম পর্যটন স্পট। যুগ্ম সচিব আব্দুস সামাদ। চুয়াডাঙ্গা মেহেরপুর সহ সারা দেশে যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। অবাধ তথ্য প্রবাহ জনগণের ক্ষমতায়নের অন্যতম পূর্ব শর্ত, ডিসি নজরুল ইসলাম চুয়াডাঙ্গা। শেখ খলিফার ইন্তেকাল, বাহরাইনের প্রধানমন্ত্রী। স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ মেঘনা, অসহ্য যন্ত্রণায় কাটাচ্ছেন হাসপাতালের বিছানায়, আদালতে মামলা। কার্পাসডাঙ্গা বাজারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। জীবননগরে সাব রেজিস্ট্রি অফিসে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কুরুলগাছি থেকে অপহরণের 15 দিন পর
পারকৃষ্ণপুরে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার, ডাক্তারি পরীক্ষা সম্পন্ন, জবানবন্দি গ্রহণ, অভিযুক্ত প্রেমিক সহ 4 আসামি পলাতক। এটি ছিল পশ্চিমাঞ্চলের খবর। আমার হাতে আছে সর্বশেষ সময়ের সমীকরণ। সময়ের সমীকরণে তাদের প্রধান সংবাদটি করেছে, ফল প্রকাশের আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়, সিদ্ধান্ত আজকালের মধ্যে, আগামী সপ্তাহে সীমিত পরিসরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গা দৌলতদিয়ারের নারী ঘটিত ঘটনায় 2 ভাইয়ের উপর হামলা, বড় ভাই ঝন্টুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম। মেহেরপুরে শতঘণ্টা মুজিব চর্চা শীর্ষক সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী, বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা এনে দিয়েছেন, এটি বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যুগ্ম সচিব আব্দুস সামাদ, চুয়াডাঙ্গাতে দেশের অন্যতম পর্যটন স্পট গড়ে তোলা হবে, এটি বলছেন যুগ্ম সচিব আব্দুস সামাদ। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আদালতের কর্মচারীদের 3 দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। বিএনপি জামাতের সকল চক্রান্ত নস্যাৎ করবে যুবলীগ, নঈম জোয়ারদার। সারা দেশে অবৈধ হাসপাতালের তালিকা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ। মাসুদ রানা, আমরা আলোচনায় যাব। আমি প্রথমে আলোচনা করতে চাই মেহেরপুর প্রতিদিনের প্রধান শিরোনাম। মেহেরপুরে বিভক্ত যুবলীগের পৃথক প্রোগ্রাম, একে অপরের কাদা ছোড়াছুড়ি। আমরা জানি গতকালকে ছিল যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা কমিটি, যেটা যদিও সেটা আহ্বায়ক কমিটি, সেই জেলা কমিটি একটা জায়গায়, আহ্বায়ক সহ নেতৃবৃন্দ একটা জায়গায় এই কর্মসূচি পালন করেছে, এবং যুগ্ম আহ্বায়ক 2 তিনি আর একটা জায়গায় এই কর্মসূচি পালন করেছেন। এবং সেখানে মেহেরপুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। আপনি নিশ্চয়ই এই নিউজ কাভার করেছেন, কিভাবে দেখলেন? 2 জন কেন 2 জায়গায় করলো, এবং সাধারণ কর্মীরা বিষয়টাকে কিভাবে দেখছে যে তার একটি সংগঠন প্রকাশ্য একটা দ্বিধাবিভক্ত অবস্থায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো? আপনি কি কি দেখলেন এবং আপনার মূল্যায়ন? ধন্যবাদ। প্রথমত আমি যেটা মনে করি, যুবলীগ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটা সহযোগী সংগঠন এবং তার ভূমিকাটা অনেক। সেক্ষেত্রে আমি বলবো যে প্রোগ্রাম যেটা হয়েছে, যুবলীগের প্রোগ্রামটা আমার মতে এক ব্যানারের নিচে, মানে এক ছায়ার নিচে হওয়া উচিত ছিল, যেটা বাংলাদেশে বিভিন্ন জেলাতে আছে। না, আমরা উচিত অনুচিত আমরা সেটা বলবো না, আমরা ওইটা নাই গেলাম। আমরা সংবাদকর্মী হিসাবে মূলত যেহেতু 2 জায়গায় কর্মসূচিটা পালিত হলো, নেতৃবৃন্দরা কি বললেন এবং সাধারণ কর্মী যারা, তাদের আসলে মতামতটা কি ছিল? সাধারণ পাবলিকে যেটা মতামত আমি যেটা মনে করি বা বিভিন্ন জায়গায় শোনা গেছে, সেটা খুবই দুঃখজনক আওয়ামী লীগের জন্য। কারণ আমি বলি, আওয়ামী লীগের সর্বক্ষেত্রে যুবলীগ ওতপ্রোতভাবে জড়িত আছে। সেখানে অপর যেটা বিরোধী দল থাকে, তারা তো এটা নিয়ে হাসাহাসি করছে। কেননা কালকের প্রোগ্রামে যেভাবে এই যে এখানে লেখা আছে একে অপরের কাদা ছোড়াছুড়ি, তার মানে কি কথার বাকবেজ যেটা হচ্ছে, একজন আরেকজনকে দোষারোপ করছে। এটা তো কখনোই একটা দলের জন্য কাম্য না। সাধারণ কর্মীরা তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগবে যে আসলে আমি ওখানে যাব, এখানে যাব। একজন পদে আছে, একজন একটা দায়িত্বশীল একটা কর্মী, সে তো কালকে বিভিন্ন প্রোগ্রামে মানে 2টা প্রোগ্রাম যেহেতু একই টাইমে, অনেকজন তো শহরে আসেনি। এর কাছে গেলে সে মনোকষ্ট পাবে, ওর কাছে গেলে ও মনোকষ্ট পাবে। এভাবে তো কর্মীদের এই ধরনের খবর আপনার কাছে খবর আছে। আচ্ছা, কারণ তারা তো গ্রাম অঞ্চলে চলে। হয়তো একজনের প্রোগ্রামে গেল, সে গ্রামে গিয়ে তার এটার ইফেক্ট আছে, যে অমুক নেতার কাছে বলবে যে এরকম, সে তো তার সাথে চলে।
এটা রেষারেষির একটা বিষয় থেকে যায়। কিন্তু এটা এটা তো যদিও হলো তাদের দলীয় অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বিষয়। অভ্যন্তরীণ এই কোন্দলটা আসলে আর যেটা যুবলীগকে নিয়ে যেগুলা কথাবার্তা হলো, এগুলা তো আমরা তো সাধারণত দেখি বিরোধী দল ক্ষমতাসীন দলে কথা কাটাকাটি হয়, তাদের দলের অভ্যন্তরে এই কথা কাটা। কথা তাহলে তো হাসবেই, এটা বিরোধী দল তো হাসবেই। আচ্ছা ঠিক আছে, এটা তো আসলে তাদের দলীয় অভ্যন্তরীণ বিষয়। আমি আসলে শুধু ওখানে সাধারণ নেতৃবৃন্দ মানে কর্মীরা যারা ছিল তারা এই যেটা বললেন আপনি যে আসলে তাদের তো একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, তাই না? অনেকেই আসেনি প্রোগ্রামে, কিন্তু সেই ক্ষেত্রে মেহেরপুরের যুবলীগের সাংগঠনিক শক্তিটা আমরা মানে নিকট অতীতে দেখেছি বেশ শক্তিশালী, শক্তিশালী। কিন্তু সেটা খুব বেশি প্রতিফলিত হয়নি একটা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী এই ধরনের দ্বিধাদ্বন্দ্বের কারণে, যার কারণে বিভিন্ন পত্রিকা রিপোর্টও করেছে। আমি আর একটা ইয়েতে যাব, আজকে আপনি জানেন ইয়েতে এই মেহেরপুরে আপনার ওই যে আদালতের কর্মচারীরা, আপনি নিশ্চয়ই নিউজটা দেখেছেন, আদালতের কর্মচারীরা স্মারকলিপি প্রদান করেছেন ডিসি বরাবর, এটা প্রধানমন্ত্রী বরাবর। আসলে ওখানে কি কি কর্মসূচি তারা পালন করছিল, আসলে তাদের দাবি দেওয়াগুলো কি? এখন যে কোনো বিষয়টা আপনার ব্যানার নিয়ে রাস্তায় না আসলে পারে তাদের মানে মানুষের যে একটা ধারণা, যে কর্মচারীদের যে একটা ধারণা যে আমরা রাস্তায় না নামলে আমরা এটা দাবিটা আমাদের পূর্ণ হবে না। রাইট। কিন্তু বর্তমান সরকার যেটা করছে, সবার দাবি কিন্তু পূরণ হয়েছে। আস্তে আস্তে করে হয়তো অল্প হচ্ছে, কারো বেশি হচ্ছে, পূরণ তো হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের যে দাবি তাদের যৌক্তিক আছে। আর এভাবে না নেমে ডাইরেক্টলি ডিসি বরাবর স্মারকলিপিটা পেশ করাই আমার মনে হয় ভালো ছিল, কারণ সরকার তো তাকে কম বেশি দিচ্ছে না, স্মারকলিপি তো দিয়েছে, তারা তার রাস্তায় কর্মসূচি পালন করেনি, করেছে না। তার আগের দিন তো আপনার ইতে ব্যানার নিয়ে আপনার বিভিন্ন মানববন্ধনের মতো লাইভ করে। মানববন্ধন একটা শান্তিপূর্ণ কর্মসূচি, সেটা হচ্ছে তাদের চাকরির বিষয়ে বিভিন্ন দাবি দেওয়া, তাদের হয়তো অনেকে প্রকল্পে আছে সেগুলাকে রাজস্ব খাতে নিয়ে যাওয়া, প্রতিশ্রুতি অনুযায়ী হয়তো কিছু দাবি তাদের যেগুলা পালন মানে পূরণ হয়নি, সেই দাবিগুলোকে পূরণ করার নিমিত্তে তাদের এই আন্দোলন। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক চাষিদের ধানের বীজ বিতরণ। এই যে প্রান্তিক চাষিদের ধানের বীজ বিতরণ করলেন, রাজধানীর মাইন্ড এইড হাসপাতালের এসপি আনিসুল হত্যার প্রতিবাদে আছে এইটা আর একটা যে ফেস্টুন নিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক চাষিদের ধানের বীজ। আপনি এই যে একটা সংগঠন আর কি, স্বেচ্ছাসেবী সংগঠন, এরা এই যে সমস্ত চাষিরা প্রান্তিক চাষি একদম, যারা অল্প পরিসরে জমি চাষ করে আর কি, হয়তো বর্গা নিয়ে করে, হয়তো 1-2 বিঘা জমি আছে, তাদেরকে এই প্রণোদনাটা দিচ্ছে একজন বেসরকারি একটা সংগঠন। আপনি জানেন কিনা বা দেখছেন কিনা এই বিষয়টা? ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক চাষিদের যে কোনো বিষয়ে কোম্পানির থেকে দিলে পারে, আমার মনে হয় যে কোনো কোম্পানি তো ভালো জিনিসটাই দেবে। সেক্ষেত্রে আমি বলবো এ ধরনের সরকারের পাশাপাশি যদি বিভিন্ন সংগঠন এ ধরনের যদি উদ্যোগ নেয়, আমাদের কৃষি বিভাগটা আরও উন্নয়নের দিকে যাবে। আচ্ছা, এর সাথে সংশ্লিষ্ট ইয়েতে আলোচনা করি। আপনি জানেন যে আমাদের এই শীতকালীন সময়ে এখন যে বাজারের যে সবজির ঊর্ধ্বমূল্য, বাজারের এই সবজি ঊর্ধ্বমূল্যের ইয়েতে আসলে এরা কি আসলে প্রান্তিক চাষিরা কি আসলে সেই দাম পাচ্ছে না? মধ্যস্বত্বভোগী হিসাবে যারা আড়তদারি করছে তাদের সিংহভাগ টাকা তাদের কাছে যাচ্ছে। প্রথম অবস্থায় কৃষক টাকা পাইছে, ভালো টাকা। যেমন আপনার 192 টাকা আমি পাইকারি সেল দিই, সেক্ষেত্রে ওখান থেকে আসার 120 টাকা সিম ধরেন, 120 টাকা এরকম 140 টাকা পর্যন্ত, 35 টাকা পর্যন্ত সিম গেছে। কিন্তু বর্তমান গত 6-7 দিনে বা 10 দিনে ধরেন, এই 10 দিনে প্রত্যেকটা জিনিসের দাম কমে গেছে, মানে পাইকারি বাজারে কমে গেছে। অথচ আজকে সকালে বাজারে যেয়ে দেখলাম সিম আপনার 60 টাকা কেজি, অথচ পাইকারিতে অনেক কম, 40-42 পাইতে। আচ্ছা, অনেক কম হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা আমাদের বাজারে কন্ট্রোল নাই। চাষিদের কাছে ওখান থেকে কম হওয়ার সাথে সাথে বাজারে এসে কমছে না দাম।
এই বাজার মনিটরিংটা খুব জরুরি দরকার। বাজার মনিটরিংটা দরকার, না হলে বাজারের যে অবস্থা, বাজারের প্রতিটা সবজিই তো দাম বেশি মেহেরপুর বাজারে, এটা তো একটা মোকাম। শীত তারপরেও সামনে যেহেতু শীত আসছে, শীতে জনগণ সবজি বেশি খাওয়া দাওয়া করে, সেই ক্ষেত্রে এই সময়টা যদি সবজির দাম না কমে তাহলে তো সমস্যা। মেহেরপুরের সহ সারা দেশের যে করোনাকালীন সময় চলছে, এই মেহেরপুরে আজকে অবশ্য যে কয়টা ফলাফল এসেছে সব কয়টাই নেগেটিভ, 17টার মধ্যে। তো ইয়েতে এখনো কেউ স্বাস্থ্যবিধি, যেটা স্বাস্থ্যবিধিটা মেনে চলছে না বেশিরভাগ ক্ষেত্রে। আপনি মাঠে আছেন, মাঠে বিভিন্ন সংবাদ সংগ্রহ করছেন, জনগণের এই যে স্বাস্থ্যবিধি মেনে না চলার যে প্রবণতা, সেখানে মোবাইল কোর্ট চোখে পড়ছে কিনা বা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, এই বিষয়টা যদি আলোকপাত করেন। দেখেন, এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে, প্রশাসন, পুলিশ প্রশাসন, যে কোনো প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যেখানে যাচ্ছে, মানুষ মাস্কটা পকেটে থাকছে, সঙ্গে সঙ্গে ইউজ করছে। অথচ বাজারে সে বাজার করতে গেলেও মাস্কটা পড়ে যাচ্ছে না। আর এসব বিষয়ের দিক থেকে যেহেতু সামনে আবার শীত আসতেছে, আমি মনে করি করোনাতে আবার একটা ধাক্কা খেতে পারে। প্রশাসনকে কি এ ব্যাপারে কোনো তৎপরতা দেখা যাচ্ছে? সেটা ডিসি প্রশাসন বা পুলিশ প্রশাসন? এখন যেটা হচ্ছে সেটা মাইকিংটা বেশি হচ্ছে। মাইকিংটা জেলা পরিষদ, জেলা তথ্য অফিস থেকে মাইকিং তো প্রতিদিনই হচ্ছে, এলাকায় বিভিন্ন এলাকায় যাচ্ছে। এগুলো তো আর মানুষ তো আর সেভাবে কান দিচ্ছে না গো। গ্রাম অঞ্চলের কি অবস্থা? গ্রাম অঞ্চলে তো আমি নিজের কাছে মনে হচ্ছে যে আমারই লজ্জা লাগছে, মাস্ক পরে গেলে পরে তাকাচ্ছে সবাই। আচ্ছা, মানে তারা কোনো ধরনের কোনো না, মাস্ক ব্যবহারই করছে না। আমার বলছি কি, 100 জনের ভিতরে আজকে তো আমি আমার এলাকায় গেছিলাম, আমি মাস্ক পরে আসছি, মনে হচ্ছে আমারই লজ্জা লাগছে। ওদের এই সাধারণ মানুষগুলোর বক্তব্য কি আসলে? ও হবে না, আমাদের হবে না। এই বিশ্বাসটা তাদের কোথা থেকে, কোন বোধ থেকে? এটা একটি যেটা ওকে কি বলবো, যে ধর্মতান্ত্রিক যেটা হয়, আল্লাহ আমাদের এগুলো দেবে না। আল্লাহ দিবে না? যাদেরকে দিচ্ছে তাদের আল্লাহ নাই? এখন এটা বোঝাবে কি করে জনগণকে? জনগণ তো, আমরা অবশ্যই এই সচেতনতা আশা করব যে আসলে আল্লাহ তো দেবে অথবা দিবে না, সেটা তো ওনার ব্যাপার, কিন্তু আমার যে সাবধানতা, তাই না? আমি প্লেটে যখন ভাত খাই তখন প্লেটটা ধুয়ে খাই, কেন? রোগ হলে তো আল্লাহ দেবে। আমি কাপড়টা পরি, কেচে পরি, আমি প্রতিদিন গোসল করি, এই পরিচর্যাটা তাহলে কেন দরকার? পরিচর্যা তো, যে মাস্ক পরছে না সে তো নিজেকে পরিচর্যা অন্য ক্ষেত্রে করছে, হ্যাঁ, তার যাপিত জীবনের সকল ক্ষেত্রেই করছে, সবকিছু করছে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলছে। অথচ মাস্ক পরতে গেলে তখন না, এটা মানে মনে হচ্ছে নাকি যে এটা যে আসলে বিশ্বাসহানি ঘটছে, আল্লাহর প্রতি বিশ্বাসহানি, মাস্ক ঠেকাবে না, আল্লাহ ঠেকাবে। এখন এ ধরনের তো মনে করেন যে এভাবে তার কেউ বলবে না সাধারণত, পাবলিক বিষয়টা খুব কমপ্লিকেটেড। হ্যাঁ, পৌর উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে গিয়ে যাব। চুয়াডাঙ্গায় এনজিও নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় টোটন জোয়ার দাস আমরা কথা বলবো। চুয়াডাঙ্গায় প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধার করলো ডিবি পুলিশ। এই যে এই সম্পর্কে আপনার আছে যে কোন প্রযুক্তিতে যে এই পুলিশ এটা যে উদ্ধার করে দিচ্ছে, এটা কি তাদের কাছে আবেদন করার পরে বা কোন পদ্ধতিতে? যে এটা মূলত যে কোনো ডিভাইসযুক্ত জিনিস বা পণ্য বলেন, মোবাইল বলেন, বেশি করে মোবাইলগুলা পুলিশ চাইলে খুব দ্রুত সময়ে একটি অ্যান্ড্রয়েড ফোন বাদেও, অ্যান্ড্রয়েড ফোন না হলেও তারা সে জায়গায় উদ্ধার করতে পারে প্রযুক্তি ব্যবহার করে। আচ্ছা, কারণ কি দেখেন যে আপনি সিম পাল্টাতে পারেন, কিন্তু সেই সিমে তো আইএমই যেটা আছে ফোনের, সেটা তো আর পাল্টাতে পারবেন না। কোন জায়গায় ব্যবহার হচ্ছে, কোন সিমে ব্যবহার হচ্ছে, তাদের কাছে তো উন্মুক্ত। এগুলো তো যারা
যারা আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করে বা বিভিন্ন পর্যায়ে গোয়েন্দা সংস্থা কাজ করে, এরা চাইলে পারে যখন তখন এগুলা ই করতে পারে। শুধুমাত্র সদিচ্ছার থাকতে হবে যে আমার একটা ভালো সেটার আছে, আমি থানায় জিডি করলাম, জিডি করতে গিয়ে সেই জিডির কপি দিলাম, সেটার আইএমই নাম্বার বা এগুলো দেওয়ার পরে ওইটার বিষয়ে হ্যাঁ। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে, আপনার মোবাইল হারিয়ে গেছে, আপনি হয়তো থানাতে বা একদিন যাবেন, দুদিন যাবেন, তারপরেও আপনি যাবেন না। আবার কেউ যদি প্রতিনিয়ত এই জিনিসটা নার্সারিং করে যে অফিসে যে ভাই আমার কি অবস্থা, তাহলে পরে এটা হয়তো সেই অফিসার যদি সেরকম সদয় হয় তাহলে পরে এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের মূলত হয়েছে এই জিনিসটা, আমার মনে হয় এটা সদয় হয় ভালো, যে আপনার একটা দামি একটা মোবাইল যার মূল্য 1 লক্ষ টাকা বা বিভিন্ন সেটে ইনফরমেশন, এগুলা সাম্প্রতিক সময়ে এসে ঢাকা থেকে মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি এসছে এবং যে সমস্ত অবৈধ বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব, এগুলার যাদের লাইসেন্স নেই তাদেরকে চিহ্নিত করা, একটা তালিকা করে কেন্দ্রে পাঠানো, সেই কাজটা শুরু হয়েছে। এই যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় ল্যাব তৈরি হয়েছে, এই কাউরের লাইসেন্স আছে, কাউরের লাইসেন্স নাই। স্বাস্থ্য বিভাগ কতটা তৎপর আপনার চোখে পড়েছে যে এই বিষয়গুলো দেখভাল করছে, অথবা আরও তৎপর হওয়া উচিত? নচেত এই যে প্রতিনিয়তই আমরা দেখছি নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার, তাই না? তো এই বিষয় নিয়ে যদি কথা বলেন। এখন আমি যেটা মনে করি, একটা শহরে বড় একটা হসপিটাল থাকে, সেখানে চিকিৎসার জন্য সকল দ্রব্য সামগ্রী বা যে ম্যাটেরিয়াল আছে, সেখান থেকে মানুষ চিকিৎসা পাচ্ছে না বা চিকিৎসা সেখান থেকে না পেয়ে একটা ক্লিনিকে যাচ্ছে, এটা কারণটা কি? আসলে কি ডাক্তারদের সদিচ্ছা নয়, না আপনার যে এক ধরনের লোক থাকে যেটা মাধ্যম বলা হয়, এরা ওদেরকে বিভিন্ন ডাক্তার বলেন বা ওই হাসপাতালের কর্মচারী এদেরকে কনভার্ট করে, যার কারণে এই বর্তমান স্বাস্থ্যক্ষেত্রে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে, তারপরেও সব দিক থেকেই ঝামেলা আসছে স্বাস্থ্যখাতে, চিকিৎসা পাচ্ছে না। আজ দেখেন গত 2-1 মাসে যে কোনোভাবেই লাইভে হোক বা বিভিন্ন অভিযোগ আছে। তাহলে আপনি ডায়াগনস্টিক সেন্টার দিয়েছেন, একটা ঢাকার থেকে একটা ভালো একটা ডাক্তার নিচ্ছেন, 1-2 দিন থাকবে, অথচ হাসপাতালে ওই রোগীটা রেফার করে দিচ্ছে অন্য অমুক জায়গায়, সে হয়তো রাজশাহী যাবে না, অপেক্ষায় আছে ওই ডায়াগনস্টিক সেন্টারে যাব, সেখানে বিশেষায়িত ডাক্তার এসে সে দেখতেই পারে যে প্রতিষ্ঠানে সে দেখছে সেই প্রতিষ্ঠানটা কতটুকু রাষ্ট্রের নিয়ম মেনে, স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে সে তার প্রতিষ্ঠান চালাচ্ছে। এটি তো গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সাম্প্রতিক সময়ে ঢাকাতে একটা নিরাময় কেন্দ্রে আমাদের একটা পুলিশ অফিসার নিহত হলো, তাই না? সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটার তো আসলে কোনো কাগজপত্রই নেই। এভাবে তো মনে করেন যে বিভিন্ন শহরে এরকম ডায়াগনস্টিক সেন্টার আছে যাদের কোনো কাগজপাতি নাই। একজনের একটা ওষুধের দোকান থাকলে পারে বড়, তার একটা ডায়াগনস্টিক সেন্টার হয়ে যাচ্ছে। এগুলো আসলে দেখা খুব দরকার, এগুলা স্বাস্থ্য বিভাগের খতিয়ে দেখা দরকার। আমরা অবশ্যই স্বাস্থ্য বিভাগকে এ ব্যাপারে তৎপর হওয়ার পরামর্শ দিব, যে এই সমস্ত অবৈধ প্রতিষ্ঠানগুলোকে দেখভাল করার জন্য এবং তাদের সেই ক্ষেত্রে আমাদের হাসপাতালে যিনি প্রধান বা জনপ্রতিনিধি যারা করছে, তাদেরও এই জিনিসটা ভালোভাবে দেখার দরকার যে এত ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে কেন, নিশ্চয়ই তাদের ভালো বেনিফিট আসছে। স্বাস্থ্য বিভাগ একটা ব্যবসার অন্যতম মানে খাত আর কি, যে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত,
হ্যাঁ, এই দুইটা খাতে সারা বিশ্বেই এক ধরনের বড় ব্যবসা, বড় ব্যবসা। ঠিক আছে। সেগুলোর প্রভাব তো আসলে একদম গ্রাম অঞ্চল পর্যন্তই পড়বে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা ক্লিনিকের গ্রাম পর্যায়ে লোক আছে, গ্রাম্য ডাক্তারদেরকে কনভার্ট করে, প্রতিনিধি, তাই না? প্রতিনিধি আছে, গ্রাম্য ডাক্তারদের কনভার্ট করে ওখান থেকে একটা, কেউ আবার রেগে গিয়ে তাদের দালাল বলে, তাই না? আমরা মাধ্যম বলি। আমরা মাধ্যম বলি। আমরা বিষয়টা আরেকটা সংবাদের দিকে আলোকপাত করব। অবাধ তথ্য প্রবাহ জনগণের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত, এটা বলছেন চুয়াডাঙ্গার ডিসি নজরুল ইসলাম। আমাদের এখানে এই মেহেরপুরের ডিডিকে নিয়ে একটি সমাজসেবা ডিডিকে নিয়ে একটি রিপোর্ট আছে। আমি যেটা আপনার কাছে জানতে চাই, অবাধ তথ্য প্রবাহ জনগণের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত। জনগণ খুব বেশি তথ্য জানার জন্য যে আসলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যায় তা যায় না। কিন্তু বলা হয় জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। যে কোনো জনগণ যে কোনো অফিসে তার তথ্য পাওয়ার অধিকার রাখে, এটা সংবিধান তাকে সে অধিকার দিচ্ছে। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের তো একটা রিপোর্টিংয়ের জন্য তথ্য তো দরকার, অবশ্যই। সব সময়তেই তথ্য দরকার। মঞ্চে যখন বক্তৃতা করছেন তখন বলছেন অবাধ তথ্য প্রবাহ জনগণের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত। বিভিন্ন জায়গায় আমরা সংবাদকর্মী হিসাবে তথ্য পেতে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। আপনি নিজেও সেই বিড়ম্বনার শিকার হন মাঝে মধ্যে। এমন একটি অবস্থায় আমাদের মেহেরপুর সমাজসেবা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে আমাদের এক সহকর্মীকে ঘিরে। কীভাবে দেখেন? এবং এই অন্যান্য যে সমস্ত অফিস আদালতগুলা, সেখানে কি আসলে আপনার ইচ্ছা মতো সেই আপনার সংবাদের প্রয়োজনে যে তথ্যগুলো প্রয়োজন, এগুলা কি আসলে তাৎক্ষণিকভাবে পান না বিড়ম্বনার শিকার হন? আমি বিভিন্ন জায়গায় যখনই তথ্য নিতে গেছি, যে ভাই একটা দরখাস্ত করেন, দরখাস্ত না হলে তথ্যটা দেওয়া যাবে না। তথ্য আমার কাছে আছে, তারপর আমি একটি আপনার ফর্মালিটি করার জন্য এটা গেছি। এখন বিষয়টা হচ্ছে যে মেহেরপুরে এখন বর্তমানে বড় বড় কয়েকটা অফিস আছে যেগুলা ব্যক্তির নাম ইউজ করে, আমি অমুকের লোক, সরাসরি অনেক প্রমাণ আছে। আর মানে অফিসে চাকরি করে কিন্তু সে পরিচয় দিচ্ছে নেতার 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 লোক। আসলে এটা কেন হবে? তিনি তো জনগণের সেবার জন্য এসছে, চাকরি করেন, তাকে সরকার যথেষ্ট দিচ্ছে, কম দিচ্ছে তা তো না, ওটা তার ডিউটি তার সেটা। আর বর্তমান সমাজসেবা যে তার কার্যক্রম, জনগণের জন্য 60% উপরে অধিকাংশ তাদের কাজ, যে এখন বর্তমান যে কাজটা হচ্ছে, হ্যাঁ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল কাজ প্রণোদনায় সেখান থেকে আসছে। সেখানে বলেন চিকিৎসা ভাতা থেকে শুরু করে যাবতীয় জিনিস সেখান থেকে আসছে, মাধ্যম হয়ে যে কোনো অফিস থেকে তারা বন্টন করছে। এই জায়গাতে আপনি একটা জিনিস দেখেন যে অফিসার সে একটা সাংবাদিককে আপনার কনভার্ট করতে পারেনি বা হচ্ছে তার সাথে কথা বলে বুঝাইতে পারেনি, তাহলে সেখানে তার থাকার তো যোগ্য আমি মনে করিনি। সে তো রীতিমতো বিভিন্ন কাজে সে দুর্নীতি করেছে, তার প্রমাণও আছে। এমনকি যে হিজরাদের যে প্রশিক্ষণ এটা বলছেন, সেখানে একটা প্রশিক্ষণ কেন্দ্রে যে কক্ষ নেওয়ার কথা সেটা তো নেয়নি, এবং যেখানে প্রশিক্ষণটা হচ্ছিল সেখানে লাইভ চলেছে, সেখানে লাইভ অত ভিডিও চলছে, সেই ভিডিওটা ফের সামাজিক যোগাযোগে প্রকাশ হয়েছে, রাসেলের ফেসবুকে দেওয়া আছে সেটা। আচ্ছা, যে তারা ড্যান্স দিচ্ছে ট্রেনিংয়ে। আর খাবারের কথা তো আপনি যে চ্যানেল 24 তো দেখলেনই, যে তাদের কি পরিমাণে কি খাবার দেওয়া হয়েছে। তারা তো লাস্টে খাবার নেয়নি, যে আমাদের খাবার দেওয়া লাগবে না। আচ্ছা, বুঝলাম যে ওখানে নানান অনিয়ম আছে, নানান অনিয়ম। গণমাধ্যমের কাজ হচ্ছে সেই অনিয়মগুলোকে তুলে ধরা। আবার যেখানে একটা নিয়মতান্ত্রিকভাবে কোনো একটা কর্মসূচি পালন করলো কোনো ডিপার্টমেন্ট, তাহলে সেটাও পজিটিভলি সেটাকে দেখা, তাই না?
তো আপনি একজন গণমাধ্যমের মানুষ হিসেবে আপনার কি মনে হয় যে আসলে এই ধরনের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও হয়তো অনেক সময় তাদের বিহেভিয়ার কিছু ঘাটতি আছে, হ্যাঁ, যে ঘাটতির কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে? আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে আমি একটা প্রতিষ্ঠানে গেলাম, আমি অথরিটিকে বললাম যে আপনার কাছে আমার কয়েকটা জিজ্ঞাসা, আমার কাছে কিছু তথ্য আছে, এই ব্যাপারে আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। তো উনি নিশ্চয়ই আমার কাছে জানতে চাইবেন না যে আমি গণমাধ্যমের মানুষ হিসাবে আমি এই অভিযোগগুলো কোথায় পেলাম। কোথায় উনি বুঝবেন যে আমি যে কোনো সূত্র থেকে পেয়েছি। পেয়েছি? উনি আমাকে উত্তর করবেন যে দেখেন এগুলো অসত্য, অথবা আপনার এই প্রশ্নগুলোর উত্তর আমি আসলে দিতে দিতে চাই না। রাজি না। তাহলে কি আপনি গণমাধ্যমের মানুষ হিসেবে আপনি কি উত্তর পাননি তার কাছে? আমি সেখানে উত্তর পেয়ে গেলাম। তাহলে আপনার সাথে এই যে একটা হিচ হলো, সেখানে কি আসলে সংবাদকর্মী হিসাবে কোনো দায় নাই আমাদের? অবশ্যই দেয় আছে। মানে সেখানে তো মিসআন্ডারস্ট্যান্ডিং তো হয়েছে, একক যে কোনো ভিত্তিতে একটা হয় হয়েছে। না, তাই না? একক ভিত্তিতে। একক ভিত্তিতে হয় না। হ্যাঁ, তাহলে সেখানে অবশ্যই দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের আত্মসমালোচনাও কিন্তু করতে হবে। আমরা তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না না। যে কারোর কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে গিয়ে আমরা তাকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করব, বিষয়টা তো তা না। হ্যাঁ, এটাও ঠিক আছে। তারপরেও মনে করেন সে যদি তাকে সেভাবে সে ধরনের কথা বলে থাকে, তাহলে পরে তাকে ওখানে বলবে আপনি বসেন, আমি প্রশাসনকে ডাক দিচ্ছি যে আপনি এই ধরনের কথা বলেন, এটা আপনি বলতে পারেন না, আপনি এখানে বসেন, আমি প্রশাসনের লোক ডাকছি, আপনার এখানে বিচার হবে। এটা না করে দেখান হয়েছে যে ক্যামেরা কেড়ে নিয়ে আসছে হচ্ছে। হ্যাঁ, এখানে আবার হয়েছে যে এক অফিসিয়াল লোক যদি এই আমি জিনিসটা একটা করতো। ঘটনাকেই বলছি না, আমি সামগ্রিক ঘটনাকেই কেন্দ্র করে বলছি যে আমি একজন সংবাদকর্মী হিসাবে আমিও আমার দায় এড়াতে পারি না। আমি আত্মসমালোচনা করার চেষ্টা করছি এই অর্থে যে আসলে আমাদের বিহেভেও কোনো সমস্যা আছে, যে সমস্যা আমাদেরকে হয়তো বিড়ম্বনায় ফেলছে, তাই না? এগুলো তো সবার ক্ষেত্রে ঘটে না কো। Right. যদি বা কয়েকজনের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে যায়, সেটা হচ্ছে আমাদেরকে সেইভাবে এই জিনিসটা দেখা দরকার। যেমন ওখানে কারা আছে, কারা আমাদের একজন অফিসারের সাথে সাংবাদিকের একটা বিষয় নিয়ে হতেই পারে, একটা ঝামেলা হতেই পারে, মন কষাকষি হতে পারে। সেখানে আদার্স যে ড্রাইভারটি তাকে করেছে আপনার ক্যামেরাটা ছিনতাই করার জন্য করছে, আসলে তার তো এটা এখানে সেই অফিসে তার ঢোকার কোনো পারমিশন নেই। এটা তো এক ধরনের, সে তাকে যে ভাষায় কথা বলছে দড়ি নিয়ে তাই না, এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। হ্যাঁ, সে তো রীতিমতন সে এলাকায় যে বলে আসছে যে আমি সাংবাদিক মেরে আসলাম, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আজকে আপনি যদি এই বিষয়টা যদি সাংবাদিক মহল যদি এটা বিষয়টা যদি সিরিয়াসভাবে না দেখে, তাহলে পরে তো আপনাকে কালকে রিসালারও মারবে, তখন তো আপনি কিছু করতে পারবেন না, যে মারলে কি হবে। আমি চেষ্টা করছি যে বিষয়টা বোঝার ক্ষেত্রে, হ্যাঁ, যে যেহেতু একটা ঘটনা ঘটেছে, যার কারণেই আপনি একজন সংবাদকর্মী, আমিও একজন সংবাদকর্মী, যে আমরা যখন অন্যদেরকে দায় দিব তখন আমাদের নিজেদের দায়গুলার কথাও আমরা সমালোচনা করি, আত্মসমালোচনা যেটা, সেক্ষেত্রে ডেফিনেটলি যে আমাদের সমাজসেবায় যে ঘটনাটা ঘটছে এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা তো কোনোভাবে ছাড় পাবে না। উনি যে ফৌজদারি অপরাধ করেছেন, উনি একজন সরকারি একটা অফিসের সর্বোচ্চ জেলার কর্মকর্তা, উনি কেন, এটা একটা ম্যানেজারিয়াল পদ, উনি কেন এই ধরনের বিহেভ করবেন? এটা তো ডেফিনেটলি হতে পারে না। তারপরেও আমি একটু মানে করার চেষ্টা করছি যে আমাদের নিজেদেরও সংযত হওয়া উচিত হয়তো বা না। সংবাদ এখানে হচ্ছে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আপনার যদি কোনো তথ্য থাকে, সেই তথ্য অনুযায়ী আপনি ফোনে বক্তব্যটা নিতে পারেন, ফোনে বক্তব্য নিয়ে আপনি নিউজটা পড়তে পারেন। হ্যাঁ, যদি আপনাকে অফিসিয়ালভাবে কোনো বক্তব্য নিতে হয়, অবশ্যই আপনাকে তার সাথে কন্ট্যাক্ট করে এই সময় যেতে হবে, যে আমি ওই সময় আসছি, আপনি একটু থাকেন। এই জিনিসগুলো আমাদেরকে দেখা লাগবে। কিন্ডারগার্টেনের যারা শিক্ষকতা করছেন তাদের একটা দুর্বিষহ জীবন। কিন্ডারগার্টেন স্কুলগুলো সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেক্ষেত্রে এই যে কিন্ডারগার্টেনের শিক্ষকরা, যারা জেলাতে অনেক কিন্ডারগার্টেন আছে, তারাও শিক্ষা বিভাগে অনেক ভূমিকা রাখছে, তাই না? জি। তারা বেতনটা পাচ্ছে না। সেক্ষেত্রে আমি যদি বলি যে
অনেক শিক্ষকের ছেলে মেয়েও আছে যারা প্রাইমারি স্কুল বা সরকারি হাই স্কুল বা এমপিওভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, তাদের ছেলে মেয়েও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন কিন্ডার গার্ডেনে। তিনাদের স্কুল বন্ধ, তারপরও তিনারা বেতন পাচ্ছেন, কিন্তু এরা বেতন পাচ্ছে না, তিনাদের ছেলে মেয়েদের বেতন দিচ্ছে না। কেমন না যে সরকারি স্কুলের একজন শিক্ষক, তার ছেলে কিন্ডার গার্ডেনে পড়ছে, কিন্ডার গার্ডেনে বেতনটা দিচ্ছে না, কিন্তু তিনি এবার বেতনটা কিন্তু ঠিকই নিচ্ছেন, মাস গেলে তিনি বেতনটা পাচ্ছেন। এটা অমানবিক। আসলে এই ব্যাপারে আসলে একটু দেখভালও দরকার না, কিভাবে? আসলে মূলত আপনি যখন এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করতে গেছেন, এটা তো চাকরি না, আপনি সেখানে তো দোকানের কর্মচারী হিসাবে গেছেন। বর্তমান কিন্ডার গার্ডেন তো ব্যবসা, ব্যবসা। আপনি সেখানে কর্মচারী হিসাবে গেছেন। এদের তো আপনার একটা ছেলেকে, একটা বিএ পাস একটা ছেলে, তাকে মাত্র 1500, 800 অথবা সর্বোচ্চ 3000 টাকা, 5000 টাকা এই বেতন দিয়ে তাকে কাজ করতে হয়। হয়তো কয়টা টিউশনি থাকে, সেই টিউশনিতে আপনার যদি 5টা ছেলে পড়ে হয়তো 5000 টাকা হয়, খুব জোর নেই আর 5000 টাকা হয়, তাও মানুষের হাতের দিকে চেয়ে থাকতে হয়। মাস গেলে এখন তারা অনেক দিন থেকে এই বেতনটা আর পাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, এটা অবশ্যই যে সকল প্রতিষ্ঠানে শিক্ষকতা করে যেসব ছেলেমেয়েরা, অবশ্যই সেই প্রতিষ্ঠানে তাদেরকে যে স্কুল চলাকালীন যে সময় যে বেতনটা দিত তার অর্ধেক 50% এই করোনাকালীনে তাদের দেওয়া উচিত আমি মনে করি। অবশ্যই। এবং এই ব্যাপারে যদি আসলে অভিভাবকরা তাদেরকে তাদের ছেলেমেয়েদের বেতন না দেয়, তাহলে তো তার ওই প্রতিষ্ঠানের যারা পরিচালক তারা তো আসলে বেতনটা দিতে পারবে না। পারবে না, প্রতিষ্ঠানে বলতে আপনি হয়েছে যে অভিভাবকরা যেটা বলছেন যে প্রতিষ্ঠান চালাতে গেলে পারে ছাত্রছাত্রীদের বেতন তো পেতে হবে। যদি বেতন না পাই তাহলে তিনি শিক্ষকদের বেতন কিভাবে? বেতন পেলে তো 100 ভাগ দিত, বেতন পাচ্ছে না, সেক্ষেত্রে তো আপনার প্রতিষ্ঠান থেকে আপনার তো একটা দায়বদ্ধতা থেকে যায়। আমার এখানে 20 জন কাজ করে, তাদেরও তো রুজি রুটির ব্যাপারটা আমার হাত থেকে হয়, এটা তো আপনাকে দেখতে হবে। তো এই প্রতিষ্ঠান আপনি যেহেতু তো বন্ধ থাকে, 100 বছর যখন আপনি 50 বছর একটা প্রতিষ্ঠানের লাভ গুনছেন, অথচ এই লাস্ট করোনাকালীন আপনার 5টা মাস বা 8 যে একটা বছর গেল, এখানে তো আপনাকে দেখতে হবে। সবসময় তো আর ই করতে গেলে হবে না, এটা মানবিক দায় থেকেও এটা করা লাগে, সেই করছে প্রয়োজন। মাদক মামলা যাবজ্জীবন কারাদণ্ড। কি অবস্থা মেহেরপুরের মাদক? মাদক ব্যবসায়ী আজকে ধরলে 3 দিন পরে ছাড়া পেয়ে যাচ্ছে। কারণ কি? কারণ প্রথমত কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, ধরছে এক জিনিস নিয়ে, মামলা হচ্ছে, হালকা মামলা হচ্ছে, এই চলে যাচ্ছে, অহরহ আছে। আপনি একটা নিউজ হওয়ার পরে সেটা ফলো আপ দিলে আপনি বুঝে যাবেন, ফলো আপ দিলে বুঝে যাবেন যে আসলে দোষটা কোন জায়গায়। ইয়েতে এখনকার এই যে স্কুল কলেজগুলো সব বন্ধ, সেক্ষেত্রে মাদকের ব্যবহারও তো বেড়েছে। প্রচুর পরিমাণে মাদকের ব্যবহার বেড়ে, এমনকি কিছু ড্রাগস আছে বিভিন্ন দোকানে পাওয়া যায়। এগুলা তো মনে করেন যে অন্যান্য যেসব মাদক দ্রব্য যেগুলা ব্যবহার করতে ছেলেরা বা বিভিন্ন এখন মেয়েরা করছে, এক ধরনের এই ট্যাবলেট আছে, এটা দোকানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। নেশা জাতীয়। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, আমরা প্রকাশও করেছি, তারপরেও কোনো নাই, প্রতিকার নাই, প্রশাসন থেকে কোনো নাই। একজনকে যে দৃষ্টান্তমূলক শাস্তি দিল, এরকম প্রকাশ্যে এরকম কোনো একটা দোকান থেকে ধরে এরকম কোনো নাই। সন্ধ্যার পরে যে কয়টা ফার্মেসি আছে, অধিকাংশ ফার্মেসিতে দেখবেন যে কিছু 8, 9, 10 ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার এই ধরনের ছেলেরা এসে ঠিক মোটরসাইকেল করে আসছে, এসে ওষুধ নিয়ে চলে যাচ্ছে। আমরা প্রায় সময়ের শেষে চলে আসছি। এতে
আর একটা বিষয় নিয়ে একটু কথা বলে শেষ করব। আপনি জানেন আজকে সেই ভয়াল 12ই নভেম্বর উপকূলীয় বাসীর সেই কান্না ঝরানো সেই দিন। 1970 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভোলাসহ উপকূলীয় অঞ্চলগুলো এটা, তার পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে বিভিন্ন সময় সিডর, আইলা, সাম্প্রতিক সময়ে আমাদের আমফানের যে এই দুর্যোগ মোকাবেলা করেই মূলত আমাদের টিকে থাকতে হচ্ছে। তো এই যে অনেক সময় সংবাদ সংগ্রহ করেন, আমরা অবশ্য এই উপকূলীয় মানুষদের মতো আমরা আসলে এইগুলো জানি না, আমরা সেই ধরনের একটা ডিজাস্টারের মুখে হয়তো পড়িনি এখন। কিন্তু যাদের এই অন্তত ঘরবাড়িগুলো আক্রান্ত হয় তাদের সীমাহীন দুর্ভোগ হয়। তো সেক্ষেত্রে মেহেরপুরের মতো জায়গায় বিভিন্ন সময় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের এতে সরকারের যে প্রণোদনা, সরকারের যে সাহায্য, সেগুলা কতটা, এবং ওই সমস্ত আপনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই ধরনের দুর্ভোগালা কোনো মানুষের কান্না, কোনো দুর্ভোগালা মানুষের অসহায়ত্ব দেখেছেন যদি জানা থাকে? এ ধরনের সংবাদ, এ ধরনের না, কিন্তু অন্যান্য সংবাদ সংগ্রহ করেছে। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে সারাদিন জেগে থাকা যায়, সারাদিন সমস্যা নাই, রাতে যদি একটু ঘুম ভালো না হয়। আমি প্রসঙ্গটা তুললাম এই কারণে যে জমি আছে, ঘর নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এই মানে দুর্যোগ সহনীয় যে সরকারের যে পদক্ষেপগুলো, তো যারা ঘর পেয়েছে তারা কি আসলে প্রকৃত সেই গৃহহীন যারা, তারা কি আসলে পেয়েছে, এরকম অনুসন্ধান আছে আপনার কাছে? আসলে এ বিষয়ে তো আমার এলাকা যেহেতু ঘর নাই, ঘর জমি যাদের ঘর নাই, এই যে আছে, ঘর তো পাচ্ছে, অনেকে পেয়েছে, অনেকে আশায় আছে পাবে, অনেকের নাম কিতে আছে, লিপিবদ্ধ করা আছে। সেক্ষেত্রে আমি যেটা মনে করবো যে যদি এগুলার সঠিক ব্যবহার হয়, মানে সঠিক বলতে যে সঠিকভাবে যদি দেওয়া হয়, তাহলে আমি মনে করি যাদের মাটি চালার ঘর আছে এরা একটু ভালোভাবে থাকতে পারবে। এই জিনিসটা আসলে তদারকির একটা ব্যাপার আছে, যদি ভালো করে তদারকি হয় আমি মনে করি এটা খুবই একটা ভালো একটা বিষয় হয়ে দাঁড়াবে। এবং তদারকিও চলছে এখন, বর্তমানে তদারকি খুব ভালোভাবে চলছে। আমি যেটা খোঁজ নিয়ে দেখেছি আমার শহরে বলে যে আমার তদারকিটা ভালো চলছে আর কি। এর আগে তো মনে করেন যে আরেকটা বিষয় দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে যে আপনি মানে আমরা জনগণও খারাপ। আমার যদি একটা ঘর আসে, এখন বর্তমানে হয়তো 1-2 লক্ষ টাকা না ঘর আছে, আচ্ছা এরা একটা ঘরের জন্যে মনে করেন যে কিছু মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে, এরকম টেন্ডেন্সি থেকেই যাচ্ছে। এই জিনিসটা বর্তমান প্রশাসন খুব ভালো নজরে দেখছে যে কোনো ঘরের নেওয়ার বিষয়ে কাউকে কোনো যেন না দিতে হয়। অনেক ধন্যবাদ মাসুদুর রানা, আমাদের সময় একদমই শেষ। আবারও কোনোদিন আপনার এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ মেহেরপুর প্রতিদিনকে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম মাসুদ রানার সাথে, সাংবাদিক, আমাদের অর্থনীতির মেহেরপুর জেলা প্রতিনিধি। বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, আরও কিছু বিষয় ছিল কথা বলা যেত, সময় শেষ। আগামীকালকে ঠিক একই সময় এই 7:30টায়, সন্ধ্যা 7:30টায় আমরা অন্য অতিথিকে নিয়ে আমরা সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে বসবো। করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন, শুভরাত্রি।